এবার বাসা থেকে বের হয়েছি মানে আমি লাইফে কিছু একটা করে দেখাবো। মাত্র 30 টাকা ছিল মানে ব্যাগে। ফেসবুকে ঢোকার পরে দেন হচ্ছে আমার কাছে ফুড পান্ডার অ্যাড আসে। দেন হচ্ছে আমাকে এক সিকিউরিটি আঙ্কেল জিজ্ঞেস করছে যে এইখানে কি। আমার মাইন্ডসেট এটা ছিল যে আমি টাকা ইনকাম করে সোমবারে পেমেন্ট উঠিয়ে তারপর আমি একটা মেসে উঠবো। ও ভাই, ইভেন আমার এই বাম পা মনে করেন এবার ফুলে এরকম হয়ে গেছিলো। আমি যেইভাবে পারি আমি ভিডিও এডিটিংয়ে টপ 1% একদিন না একদিন যাবই। আম্মুকে আমি সর্বপ্রথমে শপিং মলে নিয়ে যাবো। ইভেন বলবো যে আম্মু তোমার যা লাগবে তুমি কিনো, কোনো লিমিটেশন নেই। গ্রেট। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি যদি অনেক বড় কিছু অ্যাচিভ করতে চান আপনাকে অবশ্যই কিছু না কিছু বাজিতে লাগাতে হয়। অ্যান্ড এটার আমি যতগুলো উদাহরণ দিব এর সবচেয়ে বেস্ট উদাহরণ বোধহয় তরিকুল ভাই। আমি যতগুলো উদাহরণ দিব ওনার লাইফটা লিটারেলি উনি ওইরকমই একটা স্ট্রাকচারে করে ফেলছে, সাজায় ফেলছে অলরেডি। অ্যান্ড আমি যে কিছু মানুষজনকে আমি দেখে অলওয়েজ বলি যে এই ছেলেটা কিছু একটা করবে। অ্যান্ড ভাই ওভারঅল নাও যে সিচুয়েশন আপনারা পুরো ভিডিওতে শুনবেন আমরা ভাই অ্যাকচুয়ালি কী ক্র্যাক করছে বা কী করছে। সো যদি উনি এই ডেডিকেশনটা জাস্ট ধরে রাখতে পারে, ওনার এখন পর্যন্ত যে ডেডিকেশনটা আছে, আমি বলছি এই মানুষটা কিছু একটা করবে। অ্যান্ড চলেন তাহলে আমরা তরিকুল ভাইয়ের সাথে আমাদের আজকের যে ফার্দার ডিসকাশন আছে শুরু করে দিই। তরিকুল ভাই আমার সাথে জয়েন করলেন, অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমরা আপনার পরিচয় জেনে নিই, আপনি কোথা থেকে বা আপনার শুরুটা কোথা থেকে হয়েছিল? প্রথমেই আপনারা জানাবো আমি ধন্যবাদ, এত বড় একটা সুযোগ দিচ্ছেন। মানে হয়তো সবাই লাইভে দেখে বুঝতেই পারছে আমি কতটা এক্সাইটেড ছিলাম। মানে আমি স্কলারশিপটা লিটারালি আপনি কান্না করতেছিলেন। হ্যাঁ, আমি কান্না করে দিয়েছিলাম লাইভে সবার সামনে। মানে আমি কন্ট্রোল করতে পারতেছিলাম না যে আমি কি পরিমাণে এক্সাইটেড আর আমি কি পরিমাণ স্ট্রাগল করে আমি মানে এই জিনিসটা অ্যাচিভ মানে পাইছি আপনার মাধ্যমে। আমি এটা জাস্ট কি বলবো। সো আমি আমার পরিচয় দিয়ে শুরু করি। আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম। আমার জন্মস্থান হচ্ছে ফরিদপুর জেলাতে। ওকে। হ্যাঁ, সো ছোটোবেলাতে আমার ফ্যামিলি নিয়ে বলি। আমার ফ্যামিলিতে হচ্ছে আমি, আমার ছোট ভাই, আমার আম্মু আব্বু। আপনি কত নাম্বার? আমি হচ্ছে প্রথম নাম্বার, মানে ফ্যামিলির বড় সন্তান। ওকে। হ্যাঁ, সো দায়িত্ব। হ্যাঁ, দায়িত্ব এক হিসেবে। তো সাদামাটা জীবন, ছোট্ট একটা ফ্যামিলি, সব কিছুই ঠিকঠাক যাইতেছিল। সো হঠাৎ আমাদের দেশে আসে করোনা। ওয়ার্ল্ড ওয়াইড শুরু হয়ে গেছে। ওয়ার্ল্ডের যে জিনিসটা শুরু হয়েছে। সো করোনাতে অনেকে লাইফে সাকসেস করছে অথবা অনেকে ডাউন খেয়ে গেছে। সো খুব বাজেভাবে ডাউন হয়ে গেছে। দুইটার একটা হয়েছে। তা আমাদের ফ্যামিলির ক্ষেত্রে যেটা হয়েছে, যেহেতু আমার আব্বু জব করতো, আমার আব্বুর উপরে নির্ভরশীল ছিল আমার ফ্যামিলিটা। দেন হচ্ছে আমার আব্বুর জব হঠাৎ চলে যায় করোনার কারণে, আমার আব্বুর জব চলে যায়। হ্যাঁ, দেন এখন তো ফ্যামিলি চালাইতে হবে, অনেক দিন বেকার ছিল, ফ্যামিলি তো চালাইতে হবে। আব্বু ওইভাবে জব পাইতেছিল না। দেন আম্মু একটা অপরচুনিটি আসে, আমার আম্মু লিটারালি জবে ঢুকে যায়। ওকে। ইভেন এখানে আমার আম্মু ছোটোবেলা থেকে আমাকে নিয়ে অনেক কষ্ট করে বড় করছে। হয়তো আমাকে অভাব বুঝতে দেয় না এইভাবে, বাট অনেক কষ্ট করছে। দেন আমার আম্মু অপারেশনের রোগী। সেই অবস্থায় মানে আমি অ্যাডাল্ট হইতেছিলাম আস্তে আস্তে, টাকা সম্পর্কে মানুষ সম্পর্কে বুঝতেছিলাম। তো তখন আমি আমার আম্মুকে দেখছি জবে যাইতে, তখন থেকে স্ট্রাগলটা শুরু। ওকে। সো একটা জিনিস ছোটোবেলা থেকে যে হচ্ছে আমি কখনো কারোর উপর ডিপেন্ডেন্ট হইতে চাইছিলাম, সেটা আমার মা বাবাই হোক। আমার আম্মু যদি হচ্ছে কেজি স্কুলে থাকতে আমার আম্মু যদি আমাকে 10 টাকা দিত বা 5 টাকা দিত, হ্যাঁ, আমি নিতাম না। আমি বলতাম যে থাক, লাগবে না আম্মু, তুমি রাইখে দাও। মানে খাইতে দেয় না, মানে টিফিনের টাকা হ্যাঁ, চাইতেন টিফিনের না? টাকা আমি নিতাম না। চাওয়া তো দূরে থাকে, আমি আম্মু দিলে আমি নিব না, রেখে দাও, সমস্যা নেই, আমার লাগবে না। এরকম এটা আপনাদের সাথে কারো হয়েছে কিনা, মানে যারা বিহাইন্ড দ্য ক্যামেরা আছেন, আপনি এরকম কখনো করছেন? ইয়াসিন ভাই কোনো হয়েছে? না, যাই হোক, আমাদের কারো লাইফ হবে ভাই, অ্যামেজিং। এরকম একটা পারসন। ওকে। সো যখন আমি অ্যাডাল্ট হইলাম, আমি জিনিসগুলো বুঝতে শুরু করলাম। ইভেন আমার আম্মু যে জব করতেছে, ফ্যামিলির জন্য এত স্ট্রাগল করতে, মানে আমি তো ফ্যামিলির বড় সন্তান। ওকে। আমার বয়স ডাজন্ট ম্যাটার, আমি তো বড় সন্তান, আমার তো কিছু করতে হবে। সো যাই হোক, আমি ফ্যামিলি থেকে আমি ঢাকা চলে আসি, মানে আম্মুর সাথে সাথে আমিও ঢাকায় চলে আসি। সো ঢাকায় চলে আসার পরে বাই এনি চান্স ফ্যামিলির সাথে তো এমনি ঝগড়া বা ইঠি হইতেই থাকে। সো আমার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়, বাট হচ্ছে
অনেকবারই হয়, বাট আমি অতটা মানে কি আপনি ফ্যামিলির সাথে কি কোনো মানে ফাইনান্সিয়াল ব্যাপার নাকি আদার্স কোনো ইস্যু ছিল? না, ফাইনান্সিয়াল ব্যাপারেই কথাবার্তা হইতেছিল, বাট হচ্ছে এখন নিজের কাছেও খারাপ লাগতেছিল, মানে আম্মু আমার কষ্ট শেয়ার করতেছিল, নিজের কাছেও খারাপ লাগতেছিল যে আমি কিছু করতে পারতেছি না কেন। ওকে, হ্যাঁ, এখনো কিছু শুরু করিনি। আমরা মেইন ঘটনাটা না শেয়ার করি কি হইছে, জি, জি। ফ্যামিলি ইস্যু যেহেতু, বাট জাস্ট আমরা টপিকটা বুঝে নিলাম আর কি, গল্পটা দেন হচ্ছে স্টোরিটার ওভারঅল দেন বোঝার হচ্ছে জন্য। আমার কাছে মাত্র 30 টাকা ছিল মানে ব্যাগে। হ্যাঁ, আর আমার ব্যাগে তো জামা কাপড় তো ওইভাবেই ছিল আর কি। তো আমি জাস্ট কয়েকটা জামা কাপড় ব্যাগে ভরে চলে আসছি, মানে 30 টাকা নিয়ে বের হয়ে গেছে। হ্যাঁ 30 টাকা নিয়ে বের, আমি কোনো কিছু ভাবিনি যে কোথায় যাব, ইভেন কোনো জায়গায় চেনা But পরিচিত কি কেউ জন্য নেই। বের হইতেছেন, মানে মেইন মাথায় ভীষণটা কি ছিল? কি ভিশনটা ছিল যে আমি কারো থেকে কোনো হেল্প নেব না, এবার বাসার থেকে বের হয়েছি মানে আমি লাইফে কিছু একটা করে দেখাবো, করে তারপর বাসায় যাব। 30 টাকা নিয়ে লাইফে কিছু একটা করে দেখাবো। ওয়াও, ইন্টারেস্টিং। ইভেন আমি এখন পর্যন্ত বাড়ি যাইনি। এই 2025 সালে আমি 2টা ঈদ আমার ফ্যামিলির সাথে কাটাইনি। ইন্টারেস্টিং। এটা 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 হয় মানে না, যদিও পরবর্তীতে আমি কিন্তু আমার ফ্যামিলির সাথে আমার কোনো ইস্যু নাই। স্টিল আমরা গত কোরবানির ঈদ, শুধু আমি না, আমার টিমের ইয়াসিন ভাই, হোসাইন ভাই, বিপ্লব, আমরা কেউ বাড়িতে যাই নাই। আমরা সবাই ঈদ এখানে করছি। আমরা এখানে সব কিছু অ্যারেঞ্জ করছি, বাট এখানে ঈদটা করছি এখানে। আর আমি গত 6 মাস হচ্ছে বাড়িতে যাই না। কোনো ইস্যু নাই, আপনাদের ইস্যু আছে, বাট মানে আমি বলতে চাইতেছি যেটা, যখন আপনি কোনো একটা টার্গেট ফুলফিল করতে চাইতেছেন বা কোনো একটা জিনিস অ্যাচিভ করতে চান, তখন এই ধরনের একটা চ্যালেঞ্জ নিয়ে নেওয়া লাগে। আমি হোপ করবো আপনার ফ্যামিলির সাথে যে ইস্যু আছে, আপনি বলতে আপনার ফ্যামিলি ইস্যু তো এখন মোটামুটি একটা সলভ না, দিয়ে এখন- আসছে, রাইট? হ্যাঁ, সলভিং আসছে। সো মানে ফ্যামিলি ইস্যু না থাকলেও মানে নিজেকে না এই ধরনের একটা চ্যালেঞ্জের মধ্যে ফালাই দিতে হয় হ্যাঁ, যে আমাকে করতে হবে, করতে হবে। এন্ড আমি এটা না করা পর্যন্ত এটা করবো না। এটা করবো না। সো গ্রেট, আমার কন্টিনিউ মধ্যে ওই করেন। জিনিসটা আসছিল। দেন যদিও এখন ফ্যামিলির সাথে ঠিকঠাক হয়ে গেছে বা আম্মুর সাথে কথাবার্তা হয়, বাট আমি এখনো বাড়ি যাইনি। সাবলীল হব তারপর যাব, মানে এটা আমার টার্গেট। Okay. ঠিক। দেন হচ্ছে এখন ঢাকা শহরে বুঝিনি তো ব্যাপারটা, আমি একা কোথায় যাব চিনি না। আমি মিরপুর 10 নম্বরে চলে আসি, বেনারসি পল্লীতে। মিরপুর 10ই কেন? মানে মানে এই আমার জায়গাটা জন্য একটু কম না। আশেপাশে চিনতাম। আমিও কিন্তু ঢাকায় আসার পর ফার্স্ট উঠছি মিরপুর 10। হ্যাঁ। আর আমি জানি না আমি মিরপুর 10 কেন আসছি, বাট মিরপুর 10-এ যাইতে হবে। না, আমি আশেপাশে একটু চিনতাম, আগে জানতাম থেকে? তো। হ্যাঁ, মানে জায়গাগুলো চিনতাম। ওকে। তাই আর কি। সো আমি মিরপুর 10-এ চলে আসি, বেনারসি পল্লীতে আমি হচ্ছে রাস্তার পাশে বসে থাকি, মানে বিকালে আমি হচ্ছে মিরপুরে আসি। তো বাসা থেকে নামার পরে আমার কাছে কিচ্ছু নাই, কোনো সোর্স নাই। ইভেন হচ্ছে আমি কোনো আমার ফ্রেন্ড সার্কেল বলেন, কারোর থেকে কোনো আমি হেল্পও নিইনি। ঠিক আছে, কোনো কিছু কাউকে আমি জানাইও নাই যে আমি মিরপুরে আসছি বা ঢাকাতে ফ্রেন্ড সার্কেল ছিল? হ্যাঁ, ফ্রেন্ড সার্কেল ছিল। Okay. আমি কোথাও উঠিনি। দেন হচ্ছে আমি কি করলাম, বসেছিলাম, আমি ভাবতেছি, কান্না করতেছি, মানে অগোচরে যাই করতেছিলাম। দেন হচ্ছে রাত 2টা বেজে যায়, অলমোস্ট 2টা বেজে যায়। এখন ঢাকা তখন শহরে- কোথায়? ঢাকা বা মিরপুর ঢাকা 10-এ কোথায় আছেন? বেনারসি পল্লীতেই। মিনারসি বলিতে, ওকে। হ্যাঁ। দেন হচ্ছে এখন রাস্তায় যে সিকিউরিটি গার্ডরা থাকে, ওনারা তো সন্দেহ করবেই, স্বাভাবিক। আমি অনেকক্ষণ ধরে বসা, হয়তো নোটিস করছে। দেন হচ্ছে আমাকে এক সিকিউরিটি আঙ্কেল জিজ্ঞেস করছে যে এইখানে কি, মানে একটু গরম দিয়ে এটা বলছে। এটা এটা কত বছর আগে তো হচ্ছে তাহলে এই ঘটনাটা? এই জানুয়ারি মাসের দিকে। এই বছরের জানুয়ারিতে, এই তাহলে বছর। 1 বছর অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, 1 বছর আগে, ওকে। অলমোস্ট হয়ে গেছে। আপনার এজ এখন কত? নাও আপনার এজ নাম হচ্ছে 21। 21, তাহলে এই তখন 20 বছর জানুয়ারি ছিল। 10 তারিখে 22 হবে আর কি। আচ্ছা, ওকে, তাহলে আপনার তখন 20 বছর বয়স ছিল। ওকে, 20 বছরের একটা ছেলে ঘর থেকে বের হয়ে গেছে 30 টাকা পকেটে নিয়ে, এন্ড নাও আমরা দেখে গল্প শুনতেছি। হ্যাঁ, দেন হচ্ছে ওই আঙ্কেলের কাছে আমি বলে, আঙ্কেল আমি মানে শেয়ার করে দিই অল্প একটু, যে আঙ্কেল আমি বাসা থেকে রাগ করে বের হয়েছি। এখন উনি আমাকে দেখে বলতেছে, তুমি তো এরকম টাইপের ছেলে না, তুমি রাস্তায় কি করো, জিজ্ঞেস করবি স্বাভাবিক। দেন হচ্ছে আমি তাকে আঙ্কেলের বলি, আঙ্কেল আমি বাসা থেকে বেরোছি, আমি যাইতে পারবো না, আমার একটা মোটিভ আছে। সে আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে বাসায় চলে যাও, বাসায় চলে যাও, বাট আমি যাব না। দেন হচ্ছে আঙ্কেলও হার মেনে দেন হচ্ছে আমাকে বলে যে ঠিক আছে তুমি থাকো, পরে দেখতেছি। তো আমি রাত 2টা 2:30টার পরে তার রুমে নিয়ে যায়, নিচে ছোট্ট একটা রুম থেকে। কষ্ট করে আঙ্কেলও আমার অনেক হেল্প করে, যদিও আমি ওইখানে থাকি। থাকার পরে এখন আমার হাতে ফোন ছিল যেহেতু, হ্যাঁ, তো ফোনে আমি ফেসবুকে ঢোকার পরে দেন হচ্ছে আমার কাছে ফুড পান্ডার অ্যাড আসে নর্মালি। হ্যাঁ, জানি না আল্লাহ যাই হোক দিছে ফুড পান্ডার অ্যাড আসে। মার্ক জুকারবার্গ আপনার টার্গেট করে ফেলছে। যাই হোক, হ্যাঁ, মার্ক জুকারবার্গ বুঝে ফেলছে যে এখন আপনার ফুড পান্ডার অ্যাড দেখাইতে হবে, আপনার এখন সবচেয়ে কাছের বন্ধু হইতে পারে ফুড পান্ডা। ওকে, হ্যাঁ। দেন হচ্ছে আমি সাইনিং আপ করি
দেন হচ্ছে আমি মিরপুরের আশেপাশের লোকেশনে দেখি যে কোথায় অফিস, কোথায় কি কিভাবে করে, আমি ইউটিউবে কয়েকটা ভিডিও দেখি। দেন হচ্ছে আমি ফুডপান্ডা অফিসে তারপর দিন সকালেই চলে যাই 9টার দিকে। ওকে 9টার দিকে চলে যাওয়ার পরে ফুডপান্ডা তো ইনস্ট্যান্ট সব কিছু ঠিকঠাক করে দেয়, হ্যাঁ। তো 9টার মধ্যে চলে যাওয়ার পরে আমার সব সাইন ইন আপ করে, জাস্ট একটা ভোটার আইডি কার্ড আছে, সাইন ইন আপ করে দেন হচ্ছে আমি রেডি ডেলিভারি দেওয়ার জন্য। ইভেন আমার আপনারা হয়তো জানেন যে এখন ফুডপান্ডার সিস্টেম করছে হেঁটেও ডেলিভারি দেওয়া যায়, এই সিস্টেমটাও আছে। তো আমার কাছে সাইকেল ছিল না বেসিক্যালি। আমি ব্যাগ ঠ্যাগ নিয়ে প্রিপেয়ার হয়ে আমি ওই দুপুর থেকেই আমি ফুডপান্ডায় নেমে পড়ি, হেঁটে হেঁটেই ডেলিভারি দিই। তো প্রথম দিন আমি 300-350 টাকার মতো আর্ন করি। কয়টা ডেলিভারি দিছিলেন? অলমোস্ট 16টা বা 15টা এরকম। 16টা কোন জায়গায়? মিরপুরের আশেপাশে? হ্যাঁ, মিরপুরের জোনের মধ্যেই দিছিলাম। দেন বাট আমি স্টিল নাও কোনো বাসা। কয়টা থেকে কয়টা কাজ করতেছিলেন তখন? ওয়ার্ক টাইম কতক্ষণ ছিল আপনার? ওইখানে হচ্ছে স্টার্ট নাও সরাসরি দিছি। মানে কতক্ষণ করতেছিলেন আপনি? স্টার্ট নাও দিয়ে কতক্ষণ কাজ করতেছিলেন? 8 ঘন্টার মতো। ওকে, 8 ঘন্টা হেঁটে হেঁটে কাজ করতেছিলেন? হেঁটে ওকে, তো হচ্ছে ইন্টারেস্টিং। প্রথম দিন আমি 300 টাকা আর্ন করি। এখন হচ্ছে ফুডপান্ডা হলো সাপ্তাহিক পেমেন্ট দেয়, হ্যাঁ। তো সেদিন মেবি শুক্রবার ছিল, তো শুক্রবার আমি 300 টাকা আর্ন করি। তো পরের দিন আঙ্কেলের রিকোয়েস্ট করে, আঙ্কেলের তো সমস্যা, যেহেতু ছোট্ট একটা রুম সিঙ্গেল খাট, আঙ্কেলের সমস্যা। আমি আঙ্কেলের বলছি আরেকটা দিন একটু কষ্ট করে থাকি আঙ্কেল, আমি একটা ব্যবস্থা করে নিব। আমি ইভেন এরকম মাইন্ডসেট নিয়ে হয়েছি যে আমি তারপরেও আমার কাছে কিন্তু টাকা নাই, তারপরেও কিন্তু অন্য কারো বাসায় যাইনি, আমি হেঁটে হেঁটে সেদিন ডেলিভারি দিয়েছি। আমার পা ফুলে গেছে, হ্যাঁ, আমি জীবনে এই ধরনের কাজ করিনি, পা ফুলে গেছে। স্টিল না আমি কারো থেকে কোনো হেল্প নেইনি। আমার মাইন্ডসেট এটা ছিল যে আমি টাকা ইনকাম করে সোমবারে পেমেন্ট উঠিয়ে তারপর আমি একটা মেসে উঠবো। ও ভাই, মানে তারপরে আমি আমার আম্মুর কাছে হয়ে যাইনি। যেতেছি স্টোরিটা শুনে। আমি মানে আমরা গল্পটা আরো সামনে কন্টিনিউ করবো। আপনাদেরকে আমি এখানে একটা ডিসক্লেমার দিয়ে দিই, আমরা আপনাদেরকে কোনোভাবে এই ইনফ্লুয়েন্স করছি না যে আপনারা ফ্যামিলির সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে যান, বের হয়ে আপনারাও এই ধরনের কোনো চ্যালেঞ্জ নিয়ে ফেলেন। আপনার ফ্যামিলি যদি আপনাকে সাপোর্ট করে, আপনার বাসা থেকে বের হওয়া লাগবে না। আপনি ফ্যামিলির সাথে কথাবার্তা বলে ফ্যামিলিকে আপনার প্রবলেমটা বুঝিয়ে বলেন, অ্যান্ড দেন ফ্যামিলির সাথে অ্যালাইনড হয়ে কীভাবে চ্যালেঞ্জটা নেওয়া যায় ওইটা চেষ্টা করা। ঘর ছাড়া বা ঘর থেকে বের হয়ে অনেকেই দেখা গেছে যে আপনার বাজে সঙ্গে পড়ে যায় কিংবা বিপদে পড়ে যায়। সো সবাই কিন্তু এই ওয়েটা খুঁজে পায় না। আলহামদুলিল্লাহ তরিকুল ভাই খুঁজে পাইছেন, অ্যান্ড দ্যাটস ওয়াই উনি এখন এইখানে। সো মানে ওনাকে আল্লাহ আরও উপরে নিয়ে যাক, আমরা দোয়া করি। বাট আমি আপনাদেরকে যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে আপনারা এই ধরনের চ্যালেঞ্জগুলো বা এই ধরনের ফ্যামিলি ইস্যুসগুলোকে আরও স্মুথভাবে ডিল করার চেষ্টা করবেন, ফ্যামিলির সাথে ব্যাপারগুলো ডিসকাস করবেন। ওকে, কেউ এখান থেকে এই জায়গাটাতে ইনফ্লুয়েন্স হয় না প্লিজ। ভাইয়ের স্টোরি থেকে ইয়েটা নিতে পারেন, ভাইয়ের যে ভিশনটা ছিল ওইটা নিতে পারেন। ওকে জি, আমার টার্গেট ছিল যে আমি কোথাও করবো না। দেন হচ্ছে আমি যেহেতু শুক্রবার থেকে শুরু করছি, 3 দিনে অ্যারাউন্ড 1200 টাকার মতো হয়েছে, হ্যাঁ। তো 1200 টাকা হওয়ার পরে দেন হচ্ছে আমি একটা বাসায় উঠি, একটা মেসে উঠি, চেনা পরিচিত ভাইয়ের মেসে উঠে টাকা দিয়ে তারপর মেসে উঠি। আমি কিন্তু ফ্রিতেই উঠতে পারতাম এই ভাইয়ের বাসায়, বা আমি যদি কল করে বলি ভাই আমি একটু বিপদে আছি, আমি কয়েকদিন থাকবো, সে কিন্তু আমার মানা করতো না। বাট আমার কাছে নিজের একটা সেলফ রেসপেক্টে বাধা দিত। দেন আমি কষ্ট করে হলেও টাকা দিয়ে, ইভেন আঙ্কেলকেও আমি কিছু দিছি, আঙ্কেল নিত না যদিও, তারপরও মনে হইলো আর কি। দেন হচ্ছে আমি 500 টাকা দিয়ে মেসে উঠি। দেন আস্তে আস্তে ফুডপান্ডা কন্টিনিউ করতে থাকি। দেন করতে করতে মাঝে অনেক যায়, ডিস্টার্ব যায়, বা হচ্ছে অনেক কষ্টকর, যেহেতু আমি আগে করিনি, হ্যাঁ। আমি মনে করেন হচ্ছে সকাল 9টায় বেরোইতাম, রাত 2:30টায় আসতাম। এখন বলতে পারেন যে ভাই এতক্ষণ কি ফোনে চার্জ থাকতো কিনা, আমি চার্জার নিয়ে যাইতাম, চায়ের দোকানে বসে চার্জ দিয়ে আবার শুরু করতাম, শিফট এইভাবে করতাম। ভাই হোয়াট আ ডেডিকেশন। ইভেন আমার এই বাম পা মনে করেন এবার ফুলে এরকম হয়ে গেছিল। আর যেই মেসে ততক্ষণে হেঁটে হেঁটে চলতেছে? হ্যাঁ, হেঁটে হেঁটেই করতেছিলাম, 2 মাস 2.5 মাসের মতো করছিলাম হেঁটে হেঁটেই। তো হচ্ছে 6 তলা, আমি সিঁড়ি দিয়ে উঠতে পারতাম না। আমি লিটারেলি যখন রাত 2:30টায়, তখন তো বাসায় কেউ থাকতো না, ফ্ল্যাটে মূলত বাইরে, তখন আমি মনে করেন হচ্ছে ঢেলান দিয়ে সিঁড়িতে এভাবে ধরে ধরে উঠতাম, এরকম একটা অবস্থা পাই। তারপরের দিনও সকালে আমি মনে করেন হচ্ছে আবার শিফট স্টার্ট দিতাম, আমার পায়ে ব্যথা নিয়ে জাস্ট ঘুমাইতাম, কষ্ট করে ঘুম তো আসতো না এত ব্যথায়, জাস্ট কোনো রকম দিন পার করা। আমার তো উদ্দেশ্য ঘুম না, আমার উদ্দেশ্য তো বড় কিছু। আমাকে তো ঘুমাইতে দেয় না, আমার তো ড্রিম আমাকে ঘুমাইতে দিচ্ছে না। ওই যে বলছিলেন না, ইন্ডিয়ার একজন সাবেক প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, উনি বলেছিলেন যে স্বপ্ন তো সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। সো স্বপ্নটা এমন হইতে হবে যেটা আপনি ঘুমাতে দেয় না।
কন্টিনিউ করেন। দেন হচ্ছে আমি আস্তে আস্তে সাইকেল কিনি, মানে আমার এক ভাই হেল্প করছে যদিও, তারপর আমি নিজের টাকা দিয়ে একটা সাইকেল কিনি ওইভাবেই। তারপর আস্তে আস্তে থাকা খাওয়া মোটামুটি একটা এস্টাবলিশ ঠিকঠাক চলতেছিল। মাঝে অনেক বিপদ আপদ গেছে, সাইকেল রাস্তাঘাটে অনেক বিপদ আপদ গেছে। আপনার সবচেয়ে যে চ্যালেঞ্জগুলো ফেস করছিলেন পুরো ফুড পান্ডার জার্নিটাতে, এখানে কোন জায়গাটা আপনার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা ভাই আমি খুব মানে খুবই আমার চ্যালেঞ্জিং ছিল এই জিনিসটা আমার খুব জন্য? চ্যালেঞ্জিং ছিল মিরপুর 10 থেকে গাবতলী। হ্যাঁ, গাবতলী আমার একটা অ্যাক্সিডেন্ট হয় মূলত। আচ্ছা, কিভাবে? সিএনজি পিছনের চাক্কা এসে মেরে দেয়। আঁকা? যাই হোক, তো আমার চাক্কা হচ্ছে বাঁকা হয়ে যায়, আমার চাক্কা ঘুরেও না যে আমি ঠেলে এভাবে নিয়ে যাব, Okay. চাক্কা হ্যাঁচড়ে নিয়ে যাইতে হবে, টেনে টেনে নিতে হবে এটাকে? অলমোস্ট 16-17 কিলো সামথিং, আরও বেশি হবে, আমি যাই হোক জানি না। গাবতলী থেকে মিরপুর 10 পর্যন্ত আমার আসতে হবে, বেনারসি পল্লী পর্যন্ত। এখন ইভেন আমি ওই রাত তখন মেবি 1টা বাজে, আমার শিফট শেষ, তখনই আমি অ্যাক্সিডেন্ট করি লাস্ট সময়। এখন ওইখান থেকে আমার বাসায় আসতে আসতে অলমোস্ট 3:30-4টা বেজে যায়, হেঁটে ওইভাবে ঘুষে ঘুষে নিয়ে আসতে, আমার কাঁধে একটা বড় ব্যাগ, বুঝছেন, এরকম করতে করতে দেন হচ্ছে যায়। দেন আমি তারপর আমার কোনো ফ্রেন্ড বা ওই ম্যাচের ভাইকে আমি কল দিয়ে বলিনি যে ভাই আমার সাইকেলে এই প্রবলেম হয়েছে, আমার কিছু টাকা পাঠান, আমি একটা রিক্সায় সাইকেলটা উঠে আসি। আমি কারো থেকে হেল্প নিব না ভাই, নিব না, যে কোনো বিপদে পড়ি সাবলীল না হওয়া পর্যন্ত। সো নেইনি, এটাই হচ্ছে মানে আমার ফুড পান্ডার মধ্যে বড় একটা চ্যালেঞ্জ ছিল। আর এরপর হচ্ছে মিরপুরে হচ্ছে যখন অনেক বৃষ্টি হয়েছিল, পানি এই পর্যন্ত উঠে গেছিলো, আমি তখনও ডেলিভারি দিছি। মানে বৃষ্টি হইলে আমি আরো বেশি বেশি করে শিফট নিতাম, বৃষ্টিতে একটু বোনাস বেশি দিত, ঠিক আছে, মানে বৃষ্টি মানতাম না, এটা হচ্ছে কথা। সো এই দুইটা চ্যালেঞ্জিং বেশি আমার ফুড পান্ডার জার্নিতে গেছে। দেন হচ্ছে আসি নেক্সট পার্ট কোনটা, আমার যেহেতু ভিডিও এডিটিং নিয়ে আমার একটা স্বপ্ন ছিল, আমি করোনার আগে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাইতাম, ট্রানজিশন ভিডিও বানাইতাম। তো কাইন মাস্টার থেকে আমার শুরু হয়, এলাকার বাচ্চা কাচ্চা নিয়ে শর্ট ফিল্ম বানাইতাম, হ্যাঁ, ট্রাই করতাম আর কি, ক্যামেরা বুঝতে পারছি, হ্যাঁ, যতটুকু হতো চেষ্টা করতেন বানানোর। দেন হচ্ছে ওইখান থেকে আমি হচ্ছে বিভিন্ন জায়গায় জবেও অ্যাপ্লাই করতে থাকি। ওকে। দেন হচ্ছে আমি একটা জবে মনে অ্যাপ্লাই করছিলাম, দেন হচ্ছে তারা আমাকে কল দেয়, কল দিয়ে আমি যেহেতু ভিডিও এডিটিং পারতাম না, দেন হচ্ছে আমাকে বলে যে তুমি ইন্টার্নশিপ করো, একটা থেকে অফার আসে, ইন্টার্নশিপ করো 6 মাসে, দেন হচ্ছে তুমি যদি এর পাশাপাশি কাজের পাশাপাশি শিখতে পারো তাহলে যাক আলহামদুলিল্লাহ, নিজের উদ্যোক্তায় শিখতে হবে। দেন এখন কথা হচ্ছে যে আমি যদি এখন জবে ঢুকি, আমার ইন্টার্নশিপে আমি স্যালারিটা উল্লেখ করি 4,000 টাকা দেবে, 4,000 টাকা তো আমার কিছু হবে না, ঢাকা শহরে তো কিছু হবে না, আমার ফুড পান্ডায় করে আমার আর্ন করতে হবে, ফুড পান্ডাও করতে হবে, এটাও করতে হবে। এখন যেহেতু আমার ইচ্ছা যে আমি করব, ভিডিও এডিটিংটা শিখবো, বা আমার প্যাশন ছিল, দেন আমি জয়েন করি, ইন্টার্নশিপে জয়েন করি। আমি 1.5 মাস, অলমোস্ট 2 মাসের মতো ছিলাম এখানে। ওকে। হ্যাঁ, এখন বলতে পারেন ভাই আপনার শিখার ইচ্ছা ছিল, আপনি এখানে ইন্টার্নশিপেই গেলেন, তাহলে আপনি আবার 2 মাস করে মানে চলে আসলেন কেন, এই কোশ্চেনটা আসতে পারে। হ্যাঁ, এখন হচ্ছে চলে আসার কারণ হচ্ছে দেখেন ভাই, আমি জানি না মানুষ কিভাবে নিছে, বাট আমি মনে করি আমি তো হালাল ইনকামে করছিলাম। এখন কথার মধ্যে কথা যে আমার আশেপাশে যে মানুষ, ওই অফিসে বা ওই জায়গাটা যে মানুষজন ছিল, তারা অন্যরকম চোখে দেখতো। এর কারণটা কি, মানে ফুড পান্ডাতে কাজ করতেছেন এটা অন্যভাবে দেখতেছে? কারণটা হচ্ছে আমি সকাল 9টায় গেতাম, ফুড পান্ডার ড্রেস পরেই ব্যাগটা বাইরে রাখতাম সাইকেলের সাথে ঝুলিয়ে ইসের বাইরে, দেন হচ্ছে আবার 8টার সময় ওইখান থেকে ফুড পান্ডার শিফটে দিয়ে আবার ফুড পান্ডার রাত 2টা পর্যন্ত করে তারপর বাসায় যেতাম। এইভাবে বাসায় সকাল 9টায় থেকে বেরোতাম, রাত 2টায় যেতাম একবারে, আর ওইখানে ডিউটি ছিল 9টা থেকে 8টা পর্যন্ত। সো এইভাবে যাই, দেন হচ্ছে মানুষ অন্য চোখে দেখে, যে আশেপাশে মানুষ ছোট চোখে দেখে, আমার কাছে নিজের কাছে সেলফ রেসপেক্টেড লাগে যে ভাই আপনাকে তো এই পর্যন্ত তো আপনি আসছেনই এই জিনিসটার উপর ভর করে, সেলফ রেসপেক্টের উপরে আমি করে আমার একটা ইগো থেকে আসছি। এখন যদি অন্য চোখে দেখে, আমার এখানে তো কাজ করা পসিবল না, শুধু টাকা বা শিখাটাই তো মেন না, নিজের ব্যক্তিত্বের একটা ব্যাপার আছে। দেন হচ্ছে আমি ভাইয়াকে বলে আমি এখান থেকে চলে আসি। দেন ওইখান থেকে আমার আরও ভিডিও এডিটিংয়ে ইন্টারেস্টটা বেশি জাগে, যে শালার আমি শিখতে গেলাম, মানুষ আমার ছোট করে দেখতে, আমি তো হালাল ইনকামে করতেছি ভাই, তাহলে তুই ছোট চোখে দেখবি কেন? ভ্যালিড কোশ্চেন। হ্যাঁ, দেন হচ্ছে আমি কি আমি যেইভাবে পারি আমি ভিডিও এডিটিংয়ে টপ 1% একদিন না একদিন যাবই ইনশাআল্লাহ। আমার মধ্যে একটা ডেডিকেশন আসলো। দেন হচ্ছে আমার তো যেহেতু পিসিও ছিল না, কিছুই ছিল না, হ্যাঁ,
তো আলহামদুলিল্লাহ রিসেন্টলি আমি কিছু টাকা পয়সা জমিয়ে আমার ফ্যামিলি থেকে একটু কানেক্টিভিটি হয় ফ্যামিলির সাথে মিউচুয়াল হচ্ছিল। হ্যাঁ, কিন্তু আমি বাসায় যাইনি, কিন্তু এখনো বলতেছি আমি কিন্তু এখনো বাসায় যাইনি, বাট কন্টাক্ট আমরা হোপ করি আপনি খুব সুন বাসায় যান, হ্যাঁ। ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, আপনার মা অবশ্যই আপনার জন্য অপেক্ষা করতেছেন। ইনশাল্লাহ। দেন হচ্ছে কিছু হেল্প পাই, ওইখান থেকে আমি একটা 69,000 টাকা দিয়ে আমি একটা ম্যাক নিয়ে নিই কিছুদিন আগে, 20 দিন হবে আগে। তো এখন কথা হচ্ছে ভিডিও এডিটিং শিখবো, আমি ম্যাক কিনে ফেলছি, এখন কই থেকে শিখবো? আমি তো ফোন দিয়ে টুকটাক পারি, এক্সপার্ট তো না, শুরুই তো করিনি। তো এখন কথার মধ্যে কথা হচ্ছে আমি যেহেতু ভিডিও এডিটিং নিয়ে ইন্টারেস্ট ছিলাম, বিভিন্ন বড় বড় ক্রিয়েটর যারা ছিল, এডিটর যারা ছিল, তাদেরকে আমি অলরেডি ফলো করতাম, দেখতাম। যেহেতু এডিটিং রিলেটেড ইন্টারেস্টেড, তাহলে এডিটর যারা আছে ইন্ডাস্ট্রিতে ওকে দেখতে মাস্ট। মাস্ট। তো দেন আপনি আমার সামনে আসেন, ওকে, আপনাকে ফলো করি, আপনার প্রোফাইলের নিচে যাই, কন্টেন্টগুলো দেখা শুরু করি। আপনার এক কথায় গেলে আপনার কন্টেন্ট দেখতে দেখতে শুধু এডিটিং রিলেটেড আমি জিনিস শিখিনি, আমি অন্য আদার্স কিছু সফট স্কিল শিখছি, কমিউনিকেশন স্কিল শিখছি, একটা জিনিস কিভাবে একটা মানুষের সাথে কানেক্ট করতে হয়। আপনার সফট স্কিল ভালো, আপনি খুব ভালো কথা বলতেছেন। হ্যাঁ, সেইভাবে আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছি, এই কারণে আমি মাঝখানে ইন্টারাপ্ট করতেছি না, কন্টিনিউ করেন। যেইভাবেই হোক, মানে আপনার ইয়াগুলো আমার ভালো লাগছে, ওইগুলো আমার নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করার ট্রাই করছি, শর্ট রিল দেখে যেটুকু বোঝায়। দেন হচ্ছে আপনি কিছুদিন আগে আপনার কোর্স লঞ্চ করেন। ইভেন আপনার যে আগের কোর্সগুলো ছিল, আমি হচ্ছে আপনার যে হোসাইন ভাইয়া ছিল, আমি তাকে SMS করি যে ভাইয়া কোর্স, মানে আরো আগে থেকে কোর্স লঞ্চ, লাইভ ব্যাচ লঞ্চ হওয়ার আগে, এটার আগে, মানে আগের যে ব্যাচগুলো আছে সেগুলোর জন্য আমি SMS করি, ভাইয়া কোর্সে ইয়া কত, প্রাইসগুলো কত। আমি কিন্তু ওয়েবসাইটে দেখছি প্রাইসগুলো কত, এখন কি ডিসকাউন্ট আছে কিনা, হ্যাঁ কিছু ব্যবস্থা করা যায় কিনা, কিছু ব্যবস্থা করা যায় কিনা, হ্যাঁ এই টাইপের। বাট ইনবক্সে কোনো ব্যবস্থার সুযোগ নেই। হ্যাঁ, ইনবক্সে কোনো ব্যবস্থা হবে না, যাওয়ার মানে আমি ব্যবস্থা ট্রাই করতেছিলাম, বাট ওকে, হ্যাঁ, আমি ওইভাবে চেষ্টা করতে দোষ কি? হ্যাঁ, আমি ওইভাবে টাকা আর ম্যানেজ করতে পারিনি, হয় নাই। যাই হোক, বাট আমি প্রতিনিয়ত SMS দিতাম, হয়তো চ্যাট লিস্টে ঢুকলে দেখতে পারবেন। দেন হচ্ছে আপনার নতুন ব্যাচ লঞ্চ হইলো, লঞ্চ হওয়ার পরে দেন হচ্ছে আমি সর্বপ্রথমে আপনার ওয়েবসাইটে যাই, মডিউলটা দেখি। আমি আদার্স অনেক কোর্স দেখছি, আমি এই পর্যন্ত যদিও কোনো কোর্স করিনি, বাট অনেক কোর্স দেখছি। বাট আপনার কোর্সের মধ্যে আমি আলাদা একটা জিনিস ব্যাপার খুঁজে পাই, যে জাস্ট ভিডিও এডিটিং বা টুলস শিখাইতেছেন না আপনি, বা 3D অ্যানিমেশন, এই আবিজাবি, শুধু এইগুলা আমি মডিউল দেখিনি। আমার যে জিনিসটা ইন্টারেস্টিং লাগছে, যে আমি এডিটিং শিখলাম ভাই, আমি এটা সেল করব কিভাবে, আমার ক্লায়েন্ট আসবে কিভাবে, আপনি দেখি ওই মডিউলে ওইটা উল্লেখ করছেন, প্রথম খুব স্পেশালি এটা উল্লেখ করা আছে, প্রথম হিট। আরেকটা জিনিস, যারা মেন্টররা আছে, অনেকে কি করে, যারা টুলস শিখায়, তাদের নিজের ভিতরের মধ্যে কিছু শিখায় না, মানে ও কিভাবে শিখছে, ও কিভাবে লাইফ লিড করে, এগুলা কিছু বলে না, এগুলা কিছু বলে না, সিক্রেট রাখে ওইগুলা। সেই জিনিসটা আমি মডিউলে পাইছি, মানে আমি আমার সাথে রিলেট করতে পারতেছিলাম যে আমার ভিডিও আমার এটাই লাগবে, হ্যাঁ আমার ভিডিও এডিটিং এর সাথে আমার এই জিনিসগুলোও লাগবে, মানে আমি তো পারবো না। রাইট, দেন হচ্ছে টপ 1% যেহেতু এটা লাগবেই, হ্যাঁ, দেন হচ্ছে আমি এইভাবে দেখি। দেন হচ্ছে আমার অনেক ইচ্ছা ছিল যে কোর্সটা জয়েন হয়, ইভেন আপনি 50% ডিসকাউন্টও দেন ভাইয়া, বাট হচ্ছে আমি তারপরেও আমি টাকাটা ম্যানেজ করতে পারিনি, বাই এনি চান্স আমার সামনে পরীক্ষা, এভারেজ একটা ঝামেলার কারণে। আমি বুঝতে পারতেছি যে তো পড়াশোনা এখনো কন্টিনিউ করতেছেন, মানে এই সিচুয়েশনে কিন্তু পড়াশোনা কন্টিনিউ করতেছেন। ওনার মাইন্ডসেট থেকে আমি মানে শুরু তো বলছিলাম যে ওনার লাইফ উনি যে স্ট্রাগল করছেন, আমি আমার লাইফে এত স্ট্রাগল করিনি। আমি অনেক স্ট্রাগল করছি, আমার গল্প আপনারা কোনোদিন করে শুনবেন, বাট আমি কোনোদিন ওনার মধ্যে স্ট্রাগল করি না ভাই। রেসপেক্ট ফর ইউ। সো এত স্ট্রাগলের মধ্যে নিজের নিজের পুরো একটা আইডেন্টিটি তৈরি করছে, একটা নতুন জায়গায় এসে পড়াশোনা কন্টিনিউ করতেছে, স্কিল ডেভেলপমেন্ট নিয়েও ভাবতেছে। আমি কিন্তু ভাই বাসা থেকে বেরোয় আমি অন্যান্য ছেলে, মানে রিসেন্ট যে জেনারেশন খারাপ জায়গায় চলে যায়, ঢাকা শহরে যে অবস্থা, আমি কিন্তু ওইদিকে যাইনি। ইভেন এই আমি দেখতেই পাইতেছি আপনি যদি মানে আমাদের এখানে আসতে অনেক কম হয়েছে, তো আমি দেখতেই পাইতেছি। তারপর হচ্ছে আমি অনেক হয় নাই, তার ডিসকাউন্টের মেয়াদও শেষ, ওকে, আমার অনেক মন খারাপ, প্রচুর লেভেলের মন খারাপ। আমি সেদিন কাজেও যাইনি, মানে মন খারাপের কারণে, যে শালার আমি এরকম একটা মডেল কোর্স মিস করলাম, যে আমার সাথে রিলেটেড হইতেছিল, আমার এই জিনিসগুলো লাগবে, যেহেতু আমার ভীষণ অনেক বড় ভিডিও এডিটিং নিয়ে। দেন আমি কি করব, হুট করে আমি ডেলিভারি দিতেছিলাম রূপনগরে। ওকে, দেন হচ্ছে আমি সাইকেল ওইভাবেই ফেসবুকে ঢুকছি। তো আপনি যেহেতু আপনার হচ্ছে ফলো দেওয়া প্লাস হচ্ছে ফেভারিট করে রাখা, যে আপনার নোটিফিকেশন যে অলওয়েজ আমার সামনে আসে, হ্যাঁ ফেসবুকে ঢুকলে হুট করে ভিডিওটা আসলো। এখন প্রথমে সুখবর শুনে আমি বুঝে গেছি, সুখবর আমি বুঝে গেছি সামথিং ইজ গন হ্যাপেন, ঠিক আছে। দেন হচ্ছে আমি দেখি যে আপনি স্কলারশিপ দিবেন 2 জনকে,
দেন আছে আমি কি করছি আমি জানি না আমি স্কলারশিপ পাবো কিনা, আমার এই কোনো ইন্টেনশন ছিল না যে স্কলারশিপ আমার পাবো, বা আমি অনেক আপনার ইনবক্সে যে ইচ্ছা মতো SMS করবো বা আমার এই সমস্যা আপনি এটা করেন না, অনেকে আমি দেখলাম করিনি। যে মানে ইমেল মেসেজ অনেকে, আমি জাস্ট বলছি যে আপনারা একটা ইয়েতে জানান, হ্যাঁ। বাট অনেকেই একদম সব জায়গায় জানাই দিছিল একসাথে, সো আপনি একটা পোস্টই করছিলেন। হ্যাঁ জাস্ট আমি হচ্ছে আমি যেই অবস্থায় এক্সাইটমেন্টেড মানে আমি হচ্ছে যেই অবস্থায় ছিলাম ওইভাবে একটা ছবি তুলে আমি কমেন্টে এইভাবে ডিটেলসে লিখছি, ভাই আমি এখন সাইকেলের উপরে আসি, আপনার ভিডিওটা দেখতেছি, তারপর আমি ডিটেলসগুলো বললাম, আমার ভিশনটা বললাম যে আমার ভিডিও এডিটিংয়ে ভিশনটা কি, জাস্ট আমি এডিটিং শিখান অনেক কিছু ভিশনটা আপনার শেয়ার করছি, যাই হোক। দেন একটু হচ্ছে উদ্দেশ্য বলেন আপনি এক্স্যাক্টলি আপনার ইয়েটা কি? অ্যাকচুয়ালি আমার ভিডিও এডিটিং নিয়ে ভিশনটা হচ্ছে শুধু আমি যে শিখলাম এটা না, যেমন অনেকে কি করে শেখার পরে অনেকে শেয়ার করে না, বা অনেকে আমার মতো যারা তরুণরা আছে মানে অনেকে স্ট্রাগল করতেছে আমরা কিন্তু জানি না, ঠিক আছে, বা অনেকে আমার মতো সামর্থ্য নাই বা প্যাশন আছে বাট করতে পারে না। আমি যখন শিখবো ভিডিও এডিটিং স্কিল, আমি শুধু ক্লায়েন্টের কাজ করব না, আমি তাদেরকেও শেখার পিছনে সময় দিব। ইনশাআল্লাহ গ্রেট, মানে ভাইয়া যেহেতু ওই ব্যাকগ্রাউন্ডটা থেকে উঠে আসছে বা ওই স্ট্রাগলগুলো দেখছে, শুনি জানে যে এক্স্যাক্টলি এই জায়গাটাতে কীভাবে কাজ করতে হবে। গ্রেট, ওকে, হ্যাঁ সামনে। আর শুধু ভিডিও এডিটিং স্কিল না, আমার আরও কিছু সফট স্কিল ভাইয়া থেকে অর্জন করে দেন হচ্ছে আমি সুন্দর মতো একটা কম্বাইন করে একটা বড় একটা এজেন্সি বা একটা বিজনেস যাই ইনশাল্লাহ ভিশনটা আছে সেটা আমি ফুলফিল করব, ইনশাআল্লাহ। ঠিক আছে। All the best. ইভেন আমরা আমি সর্বোচ্চ যেদিন আমি দিয়ে ফুলফিল দিচ্ছি করব সেদিনকে আমার আম্মুকে আমি সর্বপ্রথম শপিং মলে নিয়ে যাব, ইভেন বলবো যে আম্মু তোমার যা লাগবে তুমি কিনো, কোনো লিমিটেশন নাই। গ্রেট, মানে আমি এই দিনটার অপেক্ষায় আছি, ঠিক আছে। আম্মুকে জিনিসটা বলতে চান? বলতে চাই একদিন আন্টি আপনি যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন, আপনি পৃথিবীর সবচেয়ে লাকি যে মাগুলো আছেন এর মধ্যে একজন। আপনার ছেলে কোনো ব্যর্থ সন্তান না। আমি এরকম যদিও আম্মুরে কোনো কিছু দিতে পারিনি এখন পর্যন্ত বা করতে পারিনি। মানুষ রিচ হয় মাইন্ডসেটে, মানুষ রিচ পকেটে কত টাকা আছে এটাতে না। আমি হোসেন ভাই সহ আমরা বেশ কিছু অনেক সময় বেশ কিছু জায়গায় ভিজিট করি, জাস্ট ভিশনটা কীভাবে আর একটু বড় করা যায়। সো তখন আমি হোসেন ভাইকে বলি, ভাই এরা না আমাদের থেকে আমাদের ধারে কাছেও নাই। অনেকটা এইভাবেই বলি, মানে জিনিসটা শুনতে একটু ইয়ে লাগে যে এত অহংকার করে কি বলতেছে। আসলে ওরা আমাদের ধারে কাছে নেই, ব্যাপারটা আমি অন্য মিনিংয়ে বলতেছি। ওরা আমাদের থেকে অনেক বেশি রেভিনিউ করতেছে, অনেক ভালো অফিস সেট আপ আছে, অনেক ভালো এডিটর আছে, বাট ওদের ভিশনটা না অনেক ছোট হয়। ওদের ভিশনটা থাকে যে একটা 20 জনের টিম হবে, 100 জনের টিম হবে, একটা বড় 2000 স্কয়ার ফিটের অফিস হবে, দ্যাটস ইট। আমাদের ভিশন না অনেক বড়, আপনাদের কল্পনার চেয়ে বড়। সো আমরা বড় লোক হচ্ছে আমাদের ভিশনে, এই জিনিসটা আমি অলওয়েজ বলি হোসেন ভাইয়ের সাথে। সেম ভাইয়ের ক্ষেত্রে আমি যে জিনিসটা পাইছি, আন্টি আপনার ছেলে ভিশনে অনেক বড়, অ্যান্ড আপনার ছেলে ইনশাআল্লাহ রেভুলেশন ক্রিয়েট করবে যদি এভাবেই ডেডিকেটেড থাকতে পারে, অ্যান্ড আপনারা যদি ওনার প্রতি সাপোর্টিভ থাকে। সো হোপফুলি আমরা হোপ করবো যে ভাইয়ের ফ্যামিলি ভাইয়ের প্রতি আরেকটু সাপোর্টিভ হবেন, অ্যান্ড আপনি আপনার ফ্যামিলির সাথে মিউচুয়াল হয়ে যাবেন। আপনার ভিশনটা শুনে আমার খুবই ভালো লাগছে, অ্যামেজিং। ওকে, হ্যাঁ, সো আপনার ভিশনটা সম্পর্কে বললেন যে আপনার আলটিমেটলি মেইন ইয়েটা হচ্ছে এই জায়গাটাতে। অ্যান্ড দেন হ্যাঁ, আপনি বলতেছিলেন যে আপনি টাকা ম্যানেজ করতে পারতেছিলেন না কোর্সের, অ্যান্ড আমরা তখন স্কলারশিপের অ্যানাউন্সমেন্ট হয়, অ্যান্ড দেন আমি কমেন্টটা করি, দেন হচ্ছে আমার একটা খারাপ সিচুয়েশন যায়, বা আমার সেই দিন মানে 20 তারিখ রাত্রে আপনি আমাকে SMS দেন, হ্যাঁ, তার আগে মানে আধা ঘন্টা আগে, মানে যাক আমি ওটা শেয়ার করতে চাচ্ছি না, বাট আমি একটা প্রবলেমে পড়ি বা আমার মনটা অনেক খারাপ হয়ে যায়, মানে প্রচুর লেভেলের। কি করতেছিলাম তখন মন খারাপ করে? যাই হোক আমি ওটা বলতে চাই না। না না, কি করতেছিলেন মন খারাপ করে, ওটা জানতে চাচ্ছি। মানে মন খারাপ হয়ে গেলে না, মানে আমি রাস্তায় বসেছিলাম, মানে রাস্তায় ছিলাম, আমি রাস্তায় জাস্ট বসেছিলাম। দেন হচ্ছে আমি ফেসবুকে ঢুকি, হুট করে ডাটাটা অন করে, দেন আমি মেসেঞ্জারে আপনার SMS দেখা আমার মন খারাপ তো দূরে থাক ভাই, সব উড়ে গেছে। আমি এত পরিমাণ খুশি হইছি, আমি তারপর আপনার SMS এর রিপ্লাই দিলাম, এমনিতেই আপনার ফ্যান মানুষ হচ্ছে এলো মনে করেন সালমান খান, ঋত্বিক রোশন এইসবের ফ্যান হয়, বাট আমি আমার প্যাশনের জায়গা থেকে ওই দিক দিয়ে আপনার দিকে ফ্যান, হ্যাঁ ঠিক আছে। সো আপনি আমার রিচ আউট করেন, দেন আপনি আমার স্টোরিটা শোনেন, আপনাকে আমি প্রপারলি শেয়ার করি, দেন আপনি আমারে স্কলারশিপটা দেন। ইভেন হচ্ছে আমি কিন্তু কালকে ফরিদপুর চলে গেছি, মানে আমার এক্সাম দেখে আমি কালকে ফরিদপুর চলে গেছিলাম। দেন আপনি আমাকে বলছিলেন যে হচ্ছে একটা ডেট জানাবেন আপনার সাথে সরাসরি দেখা করার জন্য, মানে এটা নিয়ে যে আমি কি এক্সাইটিং ছিলাম
মানে বলার ধারণা বাইরে। প্রথম হচ্ছে হোসেন ভাই আমাকে কল করে কালকে, মানে আমি কালকে 10টার দিকে হচ্ছে ফরিদপুরে নামি, সে মনে হয় 10:30 বা 11টার দিকে আমাকে কল করে। কল করার পরে ভাই বলছে যে কালকে আসতে হবে, কালকে তো ডেট ফিক্স করছি আমরা, এরকম এরকম আপনাকে নিয়ে এই ব্যাপার স্যাপার। তা আমি বললাম যে ভাই আমি কেবলই ফরিদপুরে নামলাম, হ্যাঁ আমার তো এক্সাম, আমি কি করব। দেন হচ্ছে আমি ভাই বলছি যে পরে ডেট ফিক্স করা যায় কিনা এই টাইপের। পরে আমি কি করবো, পরে বললাম যে পরে আমি আবার কল করছি, হোসেন ভাই কি বলছে তখন? বলছে যে আচ্ছা ঠিক আছে পরে দেখা ডেট যাবে। দিবে। হ্যাঁ ওকে। পরে হচ্ছে আমি আর কি করব, আমার মন খারাপ। পরে ভেবে চিনতে কিছুক্ষণ পরে আমি আবার কল করি, মানে এক্সাইটিং এর কারণে। ওকে, মানে প্রথমবার বলছেন যে আমি আসবো না আসবো না বা আসতে আমার পারবো পরীক্ষা না। হয়ে গেছে। ওকে, এই হ্যাঁ। টাইপের। পরে আমি কি করব, আমার এমনিতেই এক্সাইটিং ছিল যে আপনার সাথে দেখা করার বা এই অপরচুনিটিটা মিস না করার। Okay. দেন হচ্ছে আমি কি করব, অনেক সকালে ভোরে উঠে, রাতে তো এমনিতে ঘুমাইতে পারিনি, অনেক হোসেন ভাই journey কল দিছিলেন পরে? হ্যাঁ call কল দিয়ে? দিয়ে বলছি যে ভাই আমি আসবো, যেভাবে পারি আমি আসবো। যদিও অনেক ক্লান্ত ছিলাম, মানে সব জিনিসপত্র নিয়ে গেছি ফরিদপুরে, ক্লান্ত ছিলাম। দেন হচ্ছে আমি সকালে 4টা পর্যন্ত আমি না ঘুমানোই ছিলাম, মানে আপনার exciting চোখে এর মুখে কারণে। কিন্তু ক্লান্তি দেখা যাইতেছে, কিন্তু আপনি অনেক এক্সাইটেড। আমি হচ্ছে 4টা পর্যন্ত কিন্তু ঘুমাইনি ভাইয়া কালকে রাত্রে। আমি এক্সাইটিং যে কালকে আমি যাব, কি বলবো, আমি কিভাবে নতুন মানুষ, সাইদ ভাই কেমন হবে সামনাসামনি। হ্যাঁ কেমন অনেস্টলি ভার্চুয়ালি আর বাস্তবে কেমন? অনেস্টলি আজকে দুপুরে আসছি, এখন মনে হয় 9টা-10টা বাজে। দুপুরে আসার পর থেকে আপনারা যে এত আন্তরিক, মানে এত, মানে আমি হুসেন ভাইয়ের সাথে অলরেডি আমার বন্ধুত্ব হয়ে গেছে, মানে এরকম একটা হোসেন ভাই বিষয়। গ্রেট, আপনি সবাই আপনার ফ্যান হয়ে আছে। হ্যাঁ ওকে, হ্যাঁ। এরকম একটা বিষয়। ঠিক আছে, মাশাআল্লাহ আপনার দেখে অনেক ভালো লাগছে, আমার অনেক সাপোর্ট করছেন। আর ওনরা যারা অনেকে আমার কমেন্টে রিয়েক্ট দিছে, অনেকে আমার ইনবক্স করছে, তাদের অনেকেই আপনার কমেন্টটা পড়ে অনেকেই সাপোর্ট করতেছিলেন। হ্যাঁ। ইভেন আমার মেন্টর যিনি, উনি পর্যন্ত মানে এসে ভোট করতেছেন যে আমি এই ভাইকে ভোট করতেছি। সো যে গ্রেট। তাদের ভাই অনেক অনেক থ্যাঙ্কস, মানে সাইদ ভাইয়ের আমার এই জিনিসটা আর কি ফলো আপ করার জন্য, তার সামনে এনে দেওয়ার জন্য। ঠিক আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার আম্মুর জন্য সব কিছু করতে পারি। ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার আম্মুরে যেন আমি এই পৃথিবীর না পারি, আমি যেন সবচেয়ে খুশি রাখতে পারি বাকি জীবন। ইনশাআল্লাহ। এইটুকু জাস্ট আমার আমরা দোয়া করবেন। ভাইয়ের জন্য এই শুভকামনাই করি। ভাইয়ের লাইফে যে ভিশনটা আছে, তরিক ভাই, আপনি আপনার এই ভিশনটা খুব ভালোভাবে অ্যাচিভ করতে পারেন। অ্যান্ড ভিজুয়াল সেন্টারের পক্ষ থেকে যেহেতু অলরেডি আপনাকে আমরা 100% স্কলারশিপ অফার করছি, আমরা চেষ্টা করব পুরো কোর্স জুড়ে আপনাকে প্রপার একটা মেন্টরশিপ দেওয়ার, যাতে করে আপনি আপনার এই স্মুথ জার্নিটাকে আরও বেশি স্মুথ করতে পারেন। জি ইনশাল্লাহ। অ্যান্ড আমরা আপনাদের থেকে জাস্ট চাই আপনি ডেডিকেটেড থাকবেন। ইনশাল্লাহ ভাইয়া দোয়া করবেন, আমি অলওয়েজ বি আছি। এত দূর যেহেতু কষ্ট করছি, আমি আছি, আমি থাকবো। আমরা চাই এই টাইপের মানুষজন বা যারা অ্যাকচুয়ালি ডেডিকেটেড তারা ইন্ডাস্ট্রিতে উঠে আসুক, বিকজ অফ এই টাইপের জেমস, এই টাইপের মানে মানুষগুলো যখন উঠে আসবে না, এই জেমগুলাই ইন্ডাস্ট্রিতে একটা সময় লিড দিবে। অ্যান্ড আমি অলওয়েজ বলি আমার কমিউনিটিতে যে আমি মানে একদম ভিতর থেকে চাই আমার মতো সাইদ ফাহাদ আরও 1000টা হোক, আরও 10,000টা হোক, আরও 1 লাখ হোক। কেন আমি চাই? আচ্ছা দেখেন, আমার ভিশন কিন্তু আমার এজেন্সি অনেক বড় করে ফেলবো, এটা করে ফেলবো, এটা করে ফেলবো, জাস্ট এটা না। আমার মূল ভিশন আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমরা এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে একটা ইথিক্যাল, একটা পজিটিভ, আমরা একটা এনার্জি ক্রিয়েট করতে চাই, বা এখানে একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা ক্রিয়েট করতে চাই। এখন আমি জীবনে এই জিনিস একা করতে পারবো? অবশ্যই না। মানে আমি একটা জিনিস করবো না, আমি বলছি যে না এত বাজে একটা অ্যাড আমরা করবো না, আরেকজন তো করে ফেলবে। সো আমরা এটা কোনোদিন এই ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবো। সো এটা যদি আমাদের ক্রিয়েট করতে হয়, আমাদের এরকম ডেডিকেটেড তরিক ভাই লাগবে, আমাদের এরকম অনেকগুলো তরিক ভাই লাগবে। অ্যান্ড যখনই তরিক ভাইগুলা এরকম আমাকেও ছাড়াই যেতে পারবে, আমার চেয়ে আরও বড় বড় জিনিস করবে, তখন যা আমরা যে ওই ইথিক্যাল একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চাই, ওটা ক্রিয়েট করতে পারবো। সো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের পুরো আলোচনাটা শুনেছেন। অ্যান্ড আপনারা যারা আমাদের কোর্সে অলরেডি এনরোল করেছেন তাদের জন্য শুভকামনা। আমাদের ক্লাস শুরু হচ্ছে 27 তারিখ থেকে ইনশাল্লাহ। সো সবার সাথে ইনশাল্লাহ সেশনে দেখা হচ্ছে, সেশনে দেখা হচ্ছে। অল দ্য বেস্ট। আপনি কি মানে সবার উদ্দেশ্যে কোনো কিছু বলতে চাইবেন কিনা? ভাই আমি জাস্ট সেদিনকে আমি লাইভে বলছিলাম যে এডিটিং ঠিক আছে, এডিটিংয়ের একটা কিন্তু আপনার লিমিট আছে, যে আপনি গেলেন একটা লিমিট থাকবে যে আপনি 1.5 লাখ টাকা পর্যন্ত আর্ন করতেছেন। জাস্ট এডিটিং শিখেন না, পাশাপাশি আপনার সফট স্কিল, কমিউনিকেশনের স্কিল, বা আপনি যে এডিটিং করতেছেন এটা প্রচার করার চেষ্টা করেন, তাহলেই আপনার ক্লায়েন্ট আসবে, সব কিছুই হবে। আর একটা জিনিস, যাই হয়ে যাক, গার্লফ্রেন্ড ছেড়ে যাক,
ফ্যামিলি না থাকুক, নিজের প্রতি বিশ্বাস রাখবেন, কারণ এই দুনিয়াতে সবাই স্বার্থপর। ইভেন আপনার আম্মু আব্বু, মানে অন্য দিক দিয়ে, যাই হোক আমি এভাবে বোঝাতে চাইনি, বাট আপনি নিজের প্রতি ভরসা রাখবেন, তাহলে সব কিছু পসিবল ভাই। জাস্ট এইটুকুই। গ্রেট। হার মানবেন না। হার মানবেন না, এক্স্যাক্টলি। হার মানা যাবে না। আপনাকে দেশের নাম্বার ওয়ান ভিডিও এডিটর হইতে হবে। অ্যান্ড আমরা আমাদের কমিউনিটিতে এই ভিশনটাই সেট করতে চাই। আমরা আমাদের গত ব্যাচের শেষে বলছিলাম একটা জিনিস, জানো, ইন্টারেস্টিং, আমরা বাংলাদেশের নাম্বার 1 ভিডিওটা এক্স্যাক্টলি আমি তো শর্টে দেখছিলাম। আমরা গত ব্যাচের শেষে বলছিলাম যে আমরা বাংলাদেশের বেস্ট ভিডিও এডিটিং টিম হব। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা এখন বাংলাদেশে যারা ভিডিও এডিটিং সার্ভিস দিচ্ছে এর মধ্যে আমাদের বেস্ট কোয়ালিটি যদি কাউন্ট করা হয় আমরা ওয়ান অফ দ্যাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সো এটা জাস্ট আল্লাহ তাআলার রহমত। আমরা এটা আমাদের যোগ্যতায় অর্জন করতে পারি নাই। আমি বলছি আল্লাহ এটা কবুল করছেন, আল্লাহই আমাদেরকে ওইটা দিয়েছেন। সো আপনাদের প্রতি যেটা আমার একদম হাম্বল রিকোয়েস্ট থাকবে, প্লিজ হার মানার মানসিকতা রাখেন না, নিজের ভিশন অনেক বড় করেন। অ্যান্ড এরকম অ্যামেজিং ভিশন অনেক বড় এ ধরনের একটা গ্রেট একটা কমিউনিটির সাথে যুক্ত হইতে চান, যারা শুধু এডিটিং করতে আসে নাই, যারা রেভলিউশন ক্রিয়েট করতে আসছে, তাহলে আমাদের যেই কমিউনিটি আছে অ্যাডভান্স ভিডিও এডিটিং কোর্সের এখন লাইভ ব্যাচ শুরু হয়ে গেছে, ব্যাচ 2। এই ব্যাচ আপনি অ্যাডমিট করে ফেলতে পারেন। গ্রেট মানুষজনের সাথে আপনি কথাবার্তা বলবেন, ওদের সাথে আপনার ফ্রেন্ডশিপ হবে, ওদের সাথে আপনি এঙ্গেজ থাকবেন। অ্যান্ড আমার সাথে তো ডিরেক্ট কথাবার্তা বলবেন, আমার সাথে তো আমার মেন্টরশিপেই আপনি থাকছেন। সো ঠিক আছে, তাহলে সব ভালো থাকেন। তরিকুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর স্টুডেন্টদের সাথে ক্লাসে। অল দ্য বেস্ট।